চলো ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা 2 নম্বর অঙ্কটা দেখি। ঠিক আছে, তো 2 নম্বর অঙ্কে বলছে ইন্দ্রনীলের আয় সুব্রতের আয় অপেক্ষা 20% বেশি। এখানে কার আয় থেকে বেশি বলেছে? ইন্দ্রনীলের আয় বেশি কার থেকে? সুব্রতর থেকে। কতটুক বেশি? 20% বেশি। বুঝতে পেরেছো? তাহলে বলো সুব্রতের আয় ইন্দ্রনীলের আয় অপেক্ষা কত কম। তাহলে ইন্দ্রনীলের আয় যদি সুব্রতর থেকে বেশি হয় তাহলে সুব্রতর আয় ইন্দ্রনীলের থেকে কম হবে। এটা তো স্বাভাবিক কথা, তাই না? এবার বলছে যদি ইন্দ্রনীলের আয় সুব্রতের আয় অপেক্ষা কত পার্সেন্ট বেশি? 20% বেশি হয়, তাহলে বলো সুব্রতের আয় ইন্দ্রনীল অপেক্ষা কত কম। তো আমরা জানি, বলো তো 20% সমান কত? আচ্ছা, 20% বেশি হবে, তাই তো? এটা তো 20% যদি বেশি হবে, আর আমরা জানি 20% সমান 20/100, কাটাকাটি করলে 1/5। এবার আমরা এখানে এই দুই ব্যক্তির নাম লিখে নেব। এক ব্যক্তির নাম ইন্দ্রনীল আর আরেক ব্যক্তির নাম আছে সুব্রত। এবার বলো এই যে 5 আছে, অর্থাৎ 5-এর মধ্যে 1 বেড়েছে দিয়ে 6 হয়েছে, এই 5টা কার হবে? এই 5টা হবে সুব্রত। এই 5টা কার হবে? সুব্রত। বুঝতে পেরেছো? কারণ কার থেকে বলেছে? সুব্রতর থেকে 20% বেশি। কার থেকে বলেছে? সুব্রতর থেকে। তাহলে এই যে নিচের বেস ভ্যালুটা, এটা কার ভ্যালু হবে? সুব্রতর হবে। কেন? বুঝতে পেরেছো? কারণ এই 20%টা কার অপেক্ষা বলেছে? সুব্রতর অপেক্ষা। এটা বুঝতে পেরেছি? এবার 20% বেশি মানে 100-তে 20 বেশি পাওয়া, মানে 5-এ 1 বেশি পাওয়া। তাহলে সুব্রতের যদি 5 হয় আর সুব্রতর থেকে যদি ইন্দ্রনীল 20% বেশি পায়, তাহলে 20% বেশি পাওয়া মানে 5-এ 1 বেশি পাওয়া। তাহলে ইন্দ্রনীল কত পাবে? 6 পাবে। ইন্দ্রনীল কত পাবে? 6। কারণ সুব্রতর 5, ইন্দ্রনীল 5-এর 20% বেশি মানে 1 পাবে। অতএব ইন্দ্রনীলের টোটাল কত হবে? 6। এটা বুঝতে পেরেছো? এবার আমাদের পরের প্রশ্ন বলছে তাহলে সুব্রতের আয় ইন্দ্রনীলের আয় অপেক্ষা কত? কার আয় অপেক্ষা বলেছে? ইন্দ্রনীল। তাহলে এবার নিচে বলো তো কার আয় বসবে? নিচে কার আয় বসবে? ইন্দ্রনীলের আয় অপেক্ষা বলেছে, তাহলে নিচে ইন্দ্রনীলের আয় বসবে। ইন্দ্রনীলের আয় কত? 6। আর কার আয় কত জিজ্ঞাসা করেছে? সুব্রত। সুব্রতর কত কম? 1 কম। কত কম? ইন্দ্রনীলের 6 আছে, সুব্রতর 5 আছে, কত কম আছে? 1 কম আছে। এটা বুঝতে পেরেছো? এবার এটা কিসে চাইছে? শতকরায় চাইছে। দেখো অপশানে শতকরা আছে না, তাহলে এটাকে আমার 100 দিয়ে গুণ করতে হবে, তাই না? এবার সমান এটাকে 2 দিয়ে কাটলে 3 পাবো, আর এটাকে 2 দিয়ে কাটলে কত পাবো? সমান 50। তো সমান এটা হবে 50/3। কাটাকাটি করলে দেখ 3 ষোলো 48 দিয়ে তো 16 পূর্ণ 2/3% হবে। এটা কাটাকাটি করলে এটা হবে। বুঝতে পারলি সমান? তাহলে এখানে রাইট অ্যান্সার কোনটা হবে? অপশন বি, 16 পূর্ণ 2/3%। এই জায়গাটা বুঝতে পারলা? কারো কোনো সমস্যা আছে? আমরা এর আগেও কিন্তু এরকম টাইপের অঙ্ক করেছি, তাই না? তো ঠিক আছে। তো ডিয়ার স্টুডেন্ট, চলো এবার আমরা 3-এর অঙ্কটা করি। ঠিক আছে, তো 3-এর অঙ্কটা একটু ভালো করে বুঝবে। ঠিক আছে, এই প্রশ্নটা একটু গ্যারাকল টাইপের। ঠিক আছে, যদি ভালো করে না বুঝো তাহলে এই প্রশ্নে কি বলতে চাইছে সেটাই বুঝতে পারবে না। হ্যাঁ, তো ভালো করে বুঝবা। আর এই ধরনের প্রশ্নগুলো সলভ করতে গেলে আমাদের কোন পয়েন্টটাকে আগে ধরতে হবে সেটা শিখতে হবে। ঠিক আছে, দিয়ে ওই পয়েন্টটার বেসে আমাদের এই অঙ্কটাকে সলভ করতে হবে। ঠিক আছে, তো চলো দেখো এই অঙ্কটাতে প্রথমত কি বলতে চেয়েছে এবং কিভাবে আমি সলভ করছি, এবং প্রথমত আমি কোন পয়েন্টটাকে ধরে নিচ্ছি। ঠিক আছে, তো ভালো করে শেখার চেষ্টা করবা আর বোঝারও চেষ্টা করবা। ঠিক আছে, তো বলছে যে কোনো পরীক্ষায় 85% অঙ্কে, 80% ইংরেজিতে
এবং 75% উভয় বিষয়ে পাস করে, মানে কোনো একটা পরীক্ষা নিয়েছে, ঠিক আছে, মনে করো তোমাদের স্কুলের সেকেন্ড সামেটিভ এক্সাম হবে বা ফার্স্ট সামেটিভ যে এক্সাম হয়ে গেছে, কোনো একটা এক্সামকে ধরে নাও, ঠিক আছে, সেখানে পরীক্ষা হয়েছে, পরীক্ষায় অঙ্কে কত পার্সেন্ট, 85%, এবং ইংরেজিতে 80%, এবং উভয় বিষয়ে 75% স্টুডেন্ট কি করেছে, পাস করেছে, তারা উত্তীর্ণ হয়েছে, তাই না? যদি উভয় বিষয়ে 45 জন ফেল করে, যতজন পরীক্ষার্থী বসেছিলেন তাদের মধ্যে 45 জন শিক্ষার্থী যদি অসফল হন, ফেল করে, তবে কতজন পরীক্ষায় বসেছিল আমাদের এটা নির্ণয় করতে হবে, ঠিক আছে? তো এই ধরনের প্রশ্নগুলি কিনা যখনই সলভ করবা দেখবা যে উভয় বলে যে পয়েন্ট আছে কিনা ওই জায়গাটা আগে ক্যাচ করবা, ঠিক আছে? উভয় মিলে যে জায়গাটা পাবা ওই জায়গাটা আগে ক্যাচ করবা। কেন বলছি ক্যাচ করতে, তার কারণ দেখো, বলছে যে কোনো পরীক্ষায় 85% অঙ্কে এবং 80% ইংরেজিতে পাস করেছে। 85% ছাত্রের কথা বলেছে যেটা অঙ্কে পাস করেছে, 80% এটাও ছাত্রের কথা বলেছে যেটা ইংরেজিতে পাস করেছে, 75% এটাও ছাত্রের কথা বলেছে যারা উভয় বিষয়ে পাস করেছে। এবার দেখো, এই যে 85% অঙ্কে পাস করেছে, এই যে উভয় বিষয়ের কথা বলছে, উভয় বিষয়ের মধ্যে তো একটা অঙ্ক আছে, তাই না? তাহলে দেখো তো, এই যে 85%-এর মধ্যে কিছু পার্সেন্ট কি উভয় এই বিষয়ের মধ্যে নাই? আছে। আবার এই যে 80% ইংরেজিতে পাস করছে, এই 80%-এর মধ্যে কিছু স্টুডেন্ট তো এই 75%-এর মধ্যে ঢুকে আছে, তাই না? তাহলে আমরা যদি এইভাবে দেখি ব্যাপারটা, যে মনে করো যে আমি একটা ভেন ডায়াগ্রাম আঁকছি, ঠিক আছে, তাহলে বোঝাতে আরো সুবিধা হবে। মনে করো এটা ছিল অঙ্ক, এটা কত ছিল, এটা আমি অঙ্কে রাখলাম, কিসে রাখলাম এই ডায়াগ্রামটা, অঙ্কের ডায়াগ্রাম আঁকলাম, বুঝতে পারলে? আর আরো একটা সাবজেক্টের কথা কি বলেছে গো, ইংরেজি সাবজেক্টের কথা বলেছি, তো আমি এই সাবজেক্টটাকে আমি ইংরেজি করে দিলাম। এবার কারিমা এই জায়গাটুকু খান কিনা রিপ্রেজেন্ট করে উভয় সাবজেক্টকে। দেখো তো এখানে অঙ্কের পার্ট আছে না, আবার এখানে ইংরেজির পার্ট আছে না, তাহলে এই জায়গাটুকু কাকে রিপ্রেজেন্ট করছে, উভয় বিষয়কে রিপ্রেজেন্ট করছে। এই জায়গাটা একটু গোলটা বড় করে দিই, তাহলে বোঝাতে সুবিধা হবে তোমাদের। তোমরা বলবে যে স্যার গোলটা এত ছোট হয়ে গেল কেন, তো ঠিক আছে আমি বড় করে দিচ্ছি। আচ্ছা, এবার কারিমা উভয় বিষয়ে কত পার্সেন্ট শিক্ষার্থী পাস করেছে, 75%, মানে এখানে আমি কত পার্সেন্ট পেয়ে গেলাম, 75%। এটা পাস করেছে, 75% এটা কি করেছে, পাস করেছে। এবার কারিমা বলো, এই গোলখান, এই টোটাল গোলখান কতখানি ছিল, 85%। 85%-এর মধ্যে এমন 75% স্টুডেন্ট আছে যারা অঙ্ক পাস করেছে, তাহলে শুধু অঙ্কে, কেবলমাত্র অঙ্কে পাস করেছে কতজন স্টুডেন্ট বলো তো, 10% স্টুডেন্ট। কত পার্সেন্ট স্টুডেন্ট, কারণ উভয় বিষয় দেখো তো, টোটাল অঙ্কে পাস করেছে কত পার্সেন্ট, 85%। এর মধ্যে তো 75% এমন আছে যারা অঙ্ক পাস করেছে, তাই না? হ্যাঁ, তারা উভয় সাবজেক্টে পাস করেছে, কিন্তু উভয় সাবজেক্টের মধ্যে তো আরো একটা সাবজেক্ট অঙ্ক, তাই না? তাহলে এই যে অঙ্কে 85% পাস করছে, এই 85%-এর মধ্যে তো 75% ঢুকে আছে, তাই না? তাহলে এই 85% থেকে যদি আমি 75% বাদ দিই, তাহলে যে 10% করে দেখছে, এই 10% স্টুডেন্ট কেবলমাত্র অঙ্কে পাস করেছে। এবার ভালো করে দেখালাম যে 10% স্টুডেন্ট শুধু কিসে পাস করেছে, অঙ্কে, আর 75% স্টুডেন্ট অঙ্ক তো পাস করেছে, ইংরেজি তো পাস করেছে। তাহলে টোটাল ওভারঅল অঙ্কে কত পার্সেন্ট পাস করলো, 85%। মিললো তো? আর একবার বলছি দেখো, শুধু অঙ্কে পাস করেছে কত পার্সেন্ট, 10%। আর অঙ্ক আর ইংরেজি দুটো মিলে পাস করেছে কত পার্সেন্ট, 75%। তাহলে এখানে যে উভয় সাবজেক্ট গুলো আছে, এখানে তো অঙ্কের 75% পাচ্ছি, তাই না? আর এখানে পিওর 10% পাচ্ছি, যা টোটাল 85% অঙ্কে পাস করার লোক পেলাম। তাহলে অঙ্কের টোটাল মানে শুধু অঙ্কে পাস করেছে 10%, আর অঙ্ক ইংরেজি মিলে পাস করেছে 75%। তাহলে অঙ্কে
টোটালি অঙ্কে পাস করেছে 85%, মানে এখানে 10% আর এখানে 75%, টোটাল 85%। এই ক্যালকুলেটরটা বুঝতে পারলা? বুঝতে পারলে না ক্যালকুলেটরটা? আমি আবারও বুঝাচ্ছি, দেখো অঙ্কে অঙ্কে ঠিক আছে টোটাল পাস করেছে কতজন? টোটাল 85%। এটা হচ্ছে টোটাল পাস করে, তাই না? বলে নিচে এখানে একটা সাবজেক্ট উভয় সাবজেক্ট বুঝছে টোটালি অঙ্কে পাস করেছে কত? এবার বলো, এই যে 75% এরা উভয়তে পাস করেছে না? তো উভয় মানে এখানে কি কি সাবজেক্ট আছে সমান? এখানে অঙ্ক সাবজেক্ট প্লাস ইংরেজি সাবজেক্ট দুটো মিললে কত পার্সেন্ট আছে? দুটোতেই পাস করেছে এরা। এটা তো পাস করেছে, এটা তো পাস করেছে, তাই না? অঙ্ক তো পাস করেছে, আমি বলছি এভাবে দিতে ভালো হবে, অঙ্ক এবং ইংরেজি এই দুটোতে পাস করেছে কত পার্সেন্ট? তাহলে এখানে কি আমি বলতে পারি যে অঙ্কের এখানে 75% আছে, আর আমার টোটাল বলেছিল যে কত পার্সেন্ট? 25%। তাহলে এমন 10% স্টুডেন্ট আছে যারা ইংরেজি পাস করেনি, শুধুই অঙ্ক পাস করেছে। এমন 10% স্টুডেন্ট আছে যারা ইংরেজি পাস করেনি, শুধুই কি পাস করেছে? অঙ্ক পাস করেছে। এটা বুঝতে পেরেছো? তাহলে তোমাদের এভাবে বুঝাচ্ছি, দেখো যে 85% স্টুডেন্ট আছে যারা অঙ্ক ও ইংরেজিতে পাস করেছে, যেটা বুঝতে পারলা? বুঝতে পারলা সমানে যেটা? এই যে উভয় বিষয় মানে উভয় বিষয় মানে কি 75% স্টুডেন্ট অঙ্ক ইংরেজিতে পাস করেছে, এই কথাটা মানে বুঝতে পেরেছো? আর টোটাল আমার 85% বলেছিল, তাই না? তাহলে যদি আমার 75% অঙ্ক ইংরেজিতে পাস করে, তাহলে আমার দেখো 10% কেবল অঙ্কে পাস করেছে, কেবল অঙ্কে পাস করেছে। এই জায়গাটা বুঝতে পেরেছো? এবার এবার দেখো তো, এখানেও অঙ্ক আছে, এখানেও অঙ্ক আছে, তাহলে অঙ্কে টোটাল 85% পাস করেছে। এই জায়গা বুঝতে পেরেছি? এবার বুঝতে পেরেছো সমান? এবার ঠিক আছে, তাহলে এবার বলো, এবার এই যে উভয় বিষয়ে 75% পাস করেছে মানে কি? আমি আরো একটা জায়গা লিখছি, আমি এটা এখানে লিখছি, হ্যাঁ? তাহলে আমি আবার লিখতে পারি সমান যে 75% কি কি পাস করেছে? এরা এরা অঙ্ক তো পাস করেছে, আর কিসে পাস করেছে? সমান ও ইংরেজিতে পাস করেছে, তাই না? কিন্তু সমান আমার অঙ্কে বলছে ইংরেজিতে পাস করেছে কতজন? 80%। জন বলো ভুল হবে, পার্সেন্টে বলবো। কত পার্সেন্ট পাস করেছে? 80%। তাহলে এখানে বলছে যে ইংরেজি উভয় বিষয়ে পাস করেছে কত? 75%, মানে এখানে ইংরেজিতেও পাস করেছে 75%। তাহলে আমি বলতে পারি যে শুধু ইংরেজিতে পাস করেছে 5%, কেবল ইংরেজিতে পাস করেছে কত পার্সেন্ট? 5%। দিয়ে দেখো তো, এই যে উভয় বিষয়ের মধ্যে ছিল 75% আর কেবল ইংরেজিতে ছিল 5%, টোটাল 80%। দেখো তো, টোটাল 80% ইংরেজিতে হলো, টোটাল 80% ইংরেজিতে হলো। তাহলে এইটুকুন কত পার্সেন্ট হবে? সমান 5%। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? এই যে আমি যতটুকু ভেন ডায়াগ্রাম করলাম, এতটুকুন কিন্তু মানে নিজেরা তৈরি করতে পারবা। আর আমার এই যে ভেন ডায়াগ্রামে আমি যে ডাটাগুলো রিপ্রেজেন্ট করেছি, এই ডাটাগুলো বুঝতে পেরেছো? আর কোনো ডাউট আছে? আর এখানে কিন্তু বারবার পার্সেন্টেজ আছে, ভুলবশত হয়তো আমি দুই একবার জোন বললাম, জোন হবে না, হ্যাঁ? এখানে পার্সেন্টেজ আছে, বারবার পার্সেন্টেজে আমাদের অঙ্কটা করতে হবে, ঠিক আছে? আমাদের জোন আছে এখানে 45 জন, এখানে এসে আমরা জোনের ঠান্ডা পাবো, ঠিক আছে? তো যদি কোন জায়গায় পার্সেন্টেজের বদলে আমি জোন বলে থাকি, তাহলে সেটা ভুল হয়েছে, ঠিক আছে? তো চলো এবার আমরা বাকি অঙ্কটুকু করি, হ্যাঁ? হ্যাঁ, আসছে শর্ট টিমে আসছি। প্রথমত বেসিকটা বোঝাই, এভাবে ভেঙে ভেঙে বোঝানোর পরে তো সমান বুঝতে পারছে না, তাই না? সমান তাও তো বলছে বুঝতে পারছে না। তো প্রথমে আগে বেসিকটা বলে দিলাম, ঠিক আছে? এবার আস্তে আস্তে তোমাদের আমি শর্ট করে শিখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এবার দেখো সমান, তাহলে সমান বলো তো, উভয় বিষয়ে পাস করেছে কত পার্সেন্ট? শুধু অঙ্কে পাস করেছে কত পার্সেন্ট? শুধু ইংরেজিতে পাস করেছে কত পার্সেন্ট? তাহলে বলো মোট কত পার্সেন্ট পাস করেছে? মোট কত পার্সেন্ট পাস করেছে? মোট 90%। এটা হলো পাস করেছে, তাই তো? এটা হলো মোট পাস। বুঝতে পেরেছো? এটা হলো মোট পাস। তাহলে পার্সেন্টেজে মোটতে 100% হয়, তাই না? তাহলে 90% যদি পাস করে, তাহলে ফেল করেছে কত পার্সেন্ট? তাহলে আমরা বলতে পারি যে ফেল কত পার্সেন্ট করেছে? আর এখানে ফেল সমান কতজন দিয়েছে? তাহলে বুঝতে পারি যে 10% সমান 45 জন। আর আমাদের পার্সেন্টেজে মোট কত হয় গো?
100%। তাহলে দেখো এখানে একটা শূন্য বেড়েছে না, তাহলে এবারে একটা শূন্য বেড়ে দাও, তাহলে কত হবে 450 জন। তাহলে রাইট অ্যান্সার কোনটা হবে? অপশন ডি, 450 জন পরীক্ষায় মোট বসেছিল। এই জায়গাটা বুঝতে পারলে? ক্লিয়ার? সমান ডাউট আছে আর? ঠিক আছে কারিমা, দেখো তুমি আবার যে শর্ট ট্রিক্সের কথা বলছিলা, শর্ট ট্রিক্সটা দেখো, ঠিক আছে? যখন এরকম কেস দিয়ে দিবে, তুমি টোটাল ধরে নাও উভয় উভয় বিষয়ে পাস করেছে কত? 85%। উভয় বিষয়ে পাস করেছে, সরি 75%। কত পার্সেন্ট? 75%। এবার দেখো তাহলে অঙ্ক কত আছে? 85%, তাই না? তার মানে কেবল অঙ্কে পাস করেছে সমান 85% বিয়োগ 75% সমান 10%। এটা বুঝতে পেরেছো? এবার প্রথমে শর্টে করছে, ঠিক আছে? এটা বুঝতে পারলে যে এটা কেন 85 থেকে 75 বাদ দিন, বুঝতে পেরেছো? তারপর লিখবা যে কেবল ইংরেজিতে পাস করেছে 80% বিয়োগ 75% সমান কত পার্সেন্ট? 5%। এবং উভয় বিষয়ে পাস করেছে সমান সমান 75%। তাহলে মোট পাস করেছে কত পার্সেন্ট? 90%। মোট পাস করেছে কত? তাহলে এটা হলো মোট পাস, তাই না? মোট পাস কত? তাহলে অতএব ফেল করেছে কত পার্সেন্ট? 10%। 10% সমান কত বলেছে? 45 জন। তাহলে এখানে করে দেবো 10% সমান কত? 45 জন। তাহলে 100% সমান 450 জন। এই হলো শর্ট ট্রিক্স। বুঝতে পারলে সমান? বুঝতে পারলে কারিমা? ঠিক আছে, তো চলো এবার আমরা 4-এর অঙ্কটা করি, ঠিক আছে? দেখো 4-এর অঙ্ক বলছে মনোজিতের আয়ের 30% অভিজিতের আয়ের 22%-এর সমান। যদি মনোজিতের আয় 66,000 টাকা হয় তবে অভিজিতের আয় কত টাকা হবে, তাই তো? তো দেখো প্রথম লাইনটা বলে দিয়েছিল মনোজিতের আয়ের 30% অভিজিতের আয়ের 22%-এর সমান। তার মানে আমরা এটা লিখতে পারি যে মনোজিতের আয়ের 30% সমান অভিজিতের আয়ের 22%। এবার একটা কথা বলো যে মনোজিতের আয় কত টাকা? 66,000 টাকা। মনোজিতের আয় কত টাকা? 66,000 টাকা। এবারে 66,000 টাকার 30% সমান অভিজিতের আয়ের 22%। এটা বুঝতে পেরেছো? তাহলে আমরা এখন কি করব? এই মনোজিতের আয়ের 66,000 টাকার 30% বার করবো। চলো, বুঝতে পেরেছো? মনোজিতের আয়ের 30% বার করবো। তো মনোজিতের আয় কত? 66,000 টাকা। তাহলে অতএব আমরা এভাবে লিখছি যে মনোজিতের আয়ের 30% সমান সমান, যেহেতু মনোজিতের আয় 66,000 টাকা ছিল, তাই না? এর 30% মানে 30/100 টাকা। 0 0 কাটা গেল, 0 0 কাটা গেল, 318 8,000 থেকে 1, 318 হাতে রাখে 19, অর্থাৎ 19,800 টাকা। তাহলে মনোজিতের আয়ের 30% সমান কত টাকা? 19,800 টাকা। বুঝতে পেরেছো? এবার দেখো তো মনোজিতের আয়ের 30% সমান কত পেলাম? 19,800 টাকা। এই 19,800 টাকা দেখো তো এটাই কি অভিজিতের আয়ের 22% হবে না? এটা অভিজিতের আয়ের 22% হবে। বুঝতে পেরেছো? যদি মনোজিতের আয়ের 30% সমান অভিজিতের আয়ের 22% হয়, আর যদি মনোজিতের আয়ের 30% সমান 19,800 টাকা হয়, অতএব অভিজিতের আয়ের 22% সমান কত? 19,800 টাকা। তাহলে আমরা লিখতে পারি যে অতএব অভিজিতের
আয়ের 22% সমান সমান কত টাকা? 19,800 টাকা। এটা বুঝতে পেরেছো? বার করতে হবে। তো 22% সমান যদি এত টাকা হয় তাহলে 100% সমান কত টাকা সেটা বার করতে পারবো। তাহলে ওটাই অভিজিতের মোট আয় হয়ে যাবে, ওটাই অভিজিতের মোট আয় হয়ে আসবে, তাই না? তো চলো বার করি। তাহলে এবার অভিজিতের আয়ের 1% সমান সমান 19,800 বাই 22 টাকা। অভিজিতের আয়ের 100% সমান 19,800 গুণিত 100 বাই 22, আর এখানে টাকা রেখে দিলাম। এবার কাটাকাটি করব, ঠিক আছে? এটাকে 2 দিয়ে কাটো তো 11 পাবো, এটাকে 2 দিয়ে কাটো, 2 দিয়ে কেটে যাবে, 2 দিয়ে যদি কাটো তাহলে প্রথমে 9 দিয়ে কাটো, 9 দুগুনি 18, এখানে থাকে 1, তাই তো? আবার 8, আবার 9 দুগুনি 18, আর এখানে কটা শূন্য আছে? 2টা শূন্য আছে, তাই না? এটা কিন্তু আবার 11 দিয়ে কাটবি, বুঝতে পারছো? তো এটাকে আমরা 11 দিয়ে কাটবো। তো 11 কে 11 আর 9 11 99, মানে 9 এর পর 2টা শূন্য হবে, বুঝতে পারছো? 9 এর পর 2টা শূন্য আর এখানে 2টা শূন্য, তাহলে টোটাল 9 এর পর কটা শূন্য বসবে বলো? 4টা শূন্য বসবে। কটা শূন্য বসবে? 4টা শূন্য বসবে। বুঝতে পারলা? এই অঙ্কটুকু বুঝতে পারলা? তাহলে রাইট উত্তর কোনটা হবে? 9 এর পর 4টা শূন্য, অপশন 4টা শূন্য, অপশন এ। একটা শূন্য, 2টা শূন্য, 3টা শূন্য, 4টা শূন্য, 9 এর পর 4টা শূন্য আছে, তাহলে অপশন এ হলো রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো এই অঙ্কটা? ঠিক আছে, দেখো এবার আমরা 5-এর দাগের অঙ্কটা করব। 5-এর দাগের অঙ্ক বলছে কত টাকার 12.1/2% সমান 100 টাকা। কত টাকা? x টাকা ধরে নেব। কত টাকা? তো আমরা বলবো যে x টাকার মানে x গুণিত 12.1/2% সমান কত টাকা? 100 টাকা। তাহলে আমাদের x এর ভ্যালু বার করলে আমাদের উত্তর হয়ে গেল। তো এটাকে গোটা করলে সমান কত পাবো বলতো? এটাকে গোটা করলে পাবো 25/2, আর এই পার্সেন্টেজ চিহ্ন ওঠার জন্য নিচে আরো একটা 100 আসবে, এটা বুঝতে পারলি? সমান সমান লিখতে পারি 100 টাকা। বুঝতে পারলাম বাচ্চারা? এবার এক্সটাকে শুধু রাখো এই ধারে। এটা এই পারে কি সম্পর্কে ছিল গো? এক্স এর সাথে গুণ সম্পর্কে। ওই পারে গেলে কি হবে? ভাগ সম্পর্কে আসবে। মানে এখানে 100 তে 100 থাকছে, এটা উল্টে যাবে, উপরে হবে 2 গুণিত 100 আর নিচে কত হবে? 25 টাকা। এটা বুঝতে পারলা? এই 25 দিয়ে 100 এ কাটো, কত বাবা? 4। তাহলে থাকছে তোমার 4, 2 আর 100, 4 দুগুনি 8 আর 100, এটা কত হবে? 800 টাকা। এক্স এর ভ্যালু কত বার হলো? 800 টাকা। তাহলে সঠিক উত্তর কোনটা হলো? অপশন এ। আচ্ছা, এটা তো একটা টাইপ হলো, তাই না? আরো একটা টাইপ করতে পারো, যে দেখো যে বলেছে 12.1/2% সমান কত টাকা? 12.1/2% সমান কত টাকা বলেছে? 100 টাকা বলেছে, তাই না? তাহলে দেখো কোনো একটা টাকার 12.1/2% সমান যদি 100 টাকা হয়, তাহলে ওই টাকাটা পার্সেন্টেজে মোট কত ছিল? 100% ছিল। 100% ছিল, তাহলে এত পার্সেন্ট সমান যদি 100 টাকা হয়, তাহলে 100% সমান কত টাকা? এটা বার করলে হয়ে গেল, তাই না? তো তাহলে আমরা এভাবে লিখতেই পারি। এবারে অঙ্কটা দেখা করছি যে 12.1/2, মানে আমি এবার সরাসরি লিখছি, এটা লিখতে পারি 25/2%। 25/2% সমান কত টাকা? 100 টাকা। তাহলে 1% সমান কত হবে? 1% সমান হবে 100 গুণিত 2/25 টাকা। এটা ওই পারে গেলে উল্টে যাবে, বুঝতে পারলা? বুঝতে পেরেছো? তারপর এবার 100% সমান কত হবে? তাহলে এই 100 কিন্তু ওপরে গুণ হবে, বুঝতে পারলা? এই 100 পরে কি হবে? গুণ হবে। ওইকে কি হবে জানো তো নাকি? বুঝতে পারলা? তো এই 25 দিয়ে 100 কাটলে কত বাবা? 4। 4 আর 100 গুণ করলে 400, 400 দুগুনি 800 টাকা। তাহলে 100% সমান কত হবে? 800 টাকা। তো কেউ যদি মনে করে এক্স ধরবো না, এক্স না ধরে এভাবেও করতে পারো। বুঝতে পারলা? ঠিক আছে।
দেখো মুবাস্সিরা, 6 নম্বর অঙ্কে কি বলছে, একটা পাত্রে 400 লিটার তেল ছিল। তাহলে একটা পাত্র আঁকে প্রথমে বোঝানোর জন্য। মনে করো এই একটা পাত্র আঁকলাম, এই একটা পাত্র, এই পাত্রে কি আছে, তেল আছে। কি আছে, তেল আছে। তো কত লিটার তেল আছে, 400 লিটার তেল আছে। লিটারে কত হলো এটা, 400। আচ্ছা বলো তো, এটা যদি পার্সেন্টেজে ধরি তাহলে বলতে পারবা যে এখানে কত পার্সেন্ট তেল আছে, 100%। কত পার্সেন্ট আছে, 100%। লিটার যদি বলি তাহলে মোট কত লিটার আছে, 400 লিটার। কিন্তু পার্সেন্টেজ বললে মোট কত পার্সেন্ট আছে, 100%। এটা বুঝতে পেরেছো? তারপর বলছে ছিদ্র দিয়ে 8% তেল বেরিয়ে গেল। তাহলে আগে কত পার্সেন্ট তেল ছিল মোট, কত পার্সেন্ট তেল এই ফুটো দিয়ে বেরিয়ে গেছে, 8% বেরিয়ে গেছে, তাই না? তাহলে আগে ছিল 100%, এখন যদি 8% বেরিয়ে যায় তাহলে কি 92% পড়ে থাকবে না, 92% পড়ে থাকবে। তাহলে বলছে পাত্রে তেলের পরিমাণ হবে। তাহলে একটা কথা বলো, পাত্রে আগে কত পার্সেন্ট তেল ছিল, বর্তমানে কত পার্সেন্ট আছে, আগে পাত্রে তেল কত লিটার ছিল, এখন তেল কত লিটার আছে কি জানি? তাহলে আমি কি এখানে লিখতে পারি এইভাবে যে 100% সমান 400 লিটার, এটা লিখতে পারি? তাহলে আমি লিখতে পারি 1% সমান 400/100 লিটার, এটা লিখতে পারি? তাহলে আমার কত লিটার, কত পার্সেন্টে বার করতে হবে, সমান সমান আমাকে 92% বার করতে হবে, তাই না? সমান। তো চলো এবার আমি লিখে নিলাম 92, এই যা কলমে লেখা আছে। সমান তোমার অন্য কোনো নাম নাই, সমান অঙ্কের সমান আর তোমার সমান মিলে যাচ্ছে। তো ভিডিওতে শুনতে কেমন লাগছে? তো 92% সমান কত হবে, 400 গুণিত 92/100 লিটার, এটাই হবে, তাই না? তো এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে গেল, 4 দুগুণে 8, 4 9 36, 368 লিটার। 300, অপশন বি ইজ দা রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? এই অঙ্কটা কিন্তু খুবই সহজ ছিল, তাই না? আর কোন ডাউট আছে? ঠিক আছে, দেখো কারিমা, এবার 7 নম্বর প্রশ্নে কি বলেছে, 4-এর 4% সমান কত? তো এটা মুখে মুখে করব। একটা জিনিস বলো তো, আমি যদি বলি যে একটা সংখ্যা নিলাম, মনে করো 7 6 3, তো 7 6 3 এর 100% সমান, এটা যদি বলি এটার 100% কত, তো এর 100% সমান কিন্তু 7 6 3ই হবে, তাই না? কিন্তু আমি যদি বলি 7 6 3 এর 10% সমান কত, তাহলে এক ঘর আগে একটা দশমিক চলে আসে, অর্থাৎ 76.3 হয়ে যায়। এটা শিখার জন্য মনে হচ্ছে। এবার আমি যদি বলি, বলো যে 7 6 3 এর 1% সমান কত, তাহলে দশমিক আরো এক ঘর আগে চলে আসবে, দিয়ে হবে 7.63। এটা মনে হচ্ছে? তাহলে এগুলো একটু মোটামুটি করে দিই, হ্যাঁ, নাহলে ক্যামেরা তো ধরা পড়বে না, দাঁড়াও। আচ্ছা চলো, এবার ক্যামেরা ধরা পড়বে। তাহলে সমান বলো তো, এই যে 4 আছে, তাই না? 4-এর 1% সমান কি আমি লিখতে পারি 0. আচ্ছা 0 মানে এক ঘর আগে আসবে, 2 ঘর আগে, এটা লিখতে পারি সমান। 4-এর 1% সমান এটা লিখতে পারি। কিভাবে লিখলাম আর একটু তোমাকে ভেঙে বলে দিচ্ছি, দেখো। সমান বলো, 4-এর 100% সমান 4 হবে, এটা বুঝতে কোনো অসুবিধা নাই, তাই না? এবার যদি আমরা করি 4-এর 10%, তাহলে এক ঘরে দশমিক আসবে, তাই না? তার মানে 0.4, দেখো এক ঘরে চলে এসেছে। এবার আমরা যদি করি 4-এর 1%, তাহলে 2 ঘরে আসবে, তাই না? তাহলে 4-এর আগে 2 ঘর, তার মানে 4 ধরে 2 ঘর হবে, তাহলে 0.4 এটা হবে। বুঝতে পেরেছো যে 4-এর 100% মানে 4, 4-এর 10% মানে 0.4, আর 4-এর 1% মানে 0.04। এটা বুঝতে পেরেছো? কার কোন ডাউট আছে?
এবার বলো, এটা তো 4% সমান এত, তাই না? কিন্তু আমার কত পার্সেন্ট সমান বার করতে বলেছে? 4%। তাহলে 1% সমান যদি এত হয়, তাহলে 4% সমান কত হবে? তাহলে এটা 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে 0.04, এটাকে কত দিয়ে গুণ করতে হবে? 4। তাহলে 4 দিয়ে যদি গুণ করে 4 কত হবে? 16। তাহলে 0.16 হবে। বুঝতে পারলে সমান? বুঝতে পেরেছো এই জায়গাটা? তাহলে এখানে সঠিক অপশন কোনটা হবে? অপশন বি। বুঝতে পারলা? যদি এভাবে বুঝতে না পারো, তোমাকে আমি আরো একভাবে বুঝাচ্ছি, তুমি ওইভাবে করতে পারো। ঠিক আছে, আমি ওটা দেখিয়ে দিচ্ছি। যে বলছে 4% সমান কত, তাই না? তো তুমি এটুক তো জানো নাকি যে 100% সমান কত? 4। এটা জানো? তাহলে লিখে দিবা যে 1% সমান 4/100। তাহলে তুমি লিখে দিবা 4% সমান 4 গুণিত 4/100। 4 4 16, নিচে 100, 100 তুললে 0.16। তুমি এভাবেও করতে পারো। বুঝতে পেরেছো? আর কোন ডাউট আছে? ঠিক আছে, দেখো কারিমা, এবার 8 অঙ্কটা বলছে যে 400 নম্বরের একটি পরীক্ষায় একজন 40% নাম্বার পেয়ে 20 নম্বরের জন্য, এখানে বলছে 40%, এখানে পার্সেন্টেজে দিয়েছে, হ্যাঁ। তারপর আবার বলছে 20 নম্বর। ব্যাপারটা বুঝতে পারলে? এটা পার্সেন্টেজে আছে আর এটা কিন্তু পার্সেন্টেজে নাই, ঠিক আছে? তো 40% নাম্বার পেয়ে 20 নাম্বারের জন্য ফেল করে, পরীক্ষায় 5 নম্বর কত ছিল আমাদের এটা বার করতে হবে। তো মনে করো এটা হলো পরীক্ষার পাসিং লেভেল, মনে করো, ঠিক আছে? এটা পরীক্ষার কি লেভেল? পাসিং লেভেল। মানে তুমি যদি এই লেভেলটা ক্রস করে কিনা তুমি যদি এই পর্যন্ত আসতে পারো তাহলে পাস করবে। তো তুমি এখান থেকে শুরু করেছো, এই পর্যন্ত আসতে পেরেছো, এখান থেকে শুরু করে এই পর্যন্ত আসতে পেরেছো, এইটুকখানে তুমি কত পার্সেন্ট নাম্বার পেয়েছো? 40% নাম্বার পেয়েছো। কিন্তু তোমাকে পাস করতে গেলে তো এই লেভেলটা ক্রস করতে হতো, তাই না? কিন্তু এই লেভেলটা ক্রস করতে পারোনি, তার মানে এখানে তুমি 20 কম পেয়েছো। কি পেয়েছো? 20 নাম্বার কম পেয়েছো। এখানে 40% নাম্বার পেয়েছো, কিন্তু এই যে 20 নাম্বার কম পেয়েছো, তার লেগে তুমি এই লেভেলটা ক্রস করতে পারোনি। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? এবার এই যে পরীক্ষাটা টোটাল, মনে করো এই পর্যন্ত তোমার লেভেল ছিল, ঠিক আছে? এই টোটাল লেভেল খান কত মার্কের বলে দিয়েছে? 400 নম্বরে। কত নম্বরের? তাহলে দেখো বলে দিয়েছে না যে 400 নম্বরে একটা পরীক্ষা, মোট লেভেলটা কত? 400। এবার বলো তো এই 400 মার্কের মধ্যে তুমি কত পার্সেন্ট পেয়েছো? তার মানে তুমি কত পার্সেন্ট, তুমি কত নাম্বার পেয়েছো সেটা বার করতে পারবা। যে মোট 400, মোট কত? 400, তাহলে মোট পার্সেন্টেজ কত? 100। তাহলে 100% কেউ যদি নাম্বার পেতো, তার মানে সে পরীক্ষায় কত নাম্বার পেয়েছিল? 400 নম্বর পেয়েছিল। এটা বুঝতে পারলা? কিন্তু তুমি তো 100% পাওনি, তুমি কত পার্সেন্ট পেয়েছো? তো তুমি 40% বার করতে পারবে না যে 40% সমান কত পেয়েছো। তো তার আগে তুমি 1% সমান বার করে নিলা, তাহলে 1% সমান হলো 400/100 নম্বর। বুঝতে পেরেছো? তাহলে যদি কাটাকাটি করে দাও তাহলে শুধু 4 পড়ে থাকলো, তাই না? শুধু কি পড়ে থাকলো? 4। তাহলে 40% সমান কত? এই 4-এর সাথে 40 গুণ হবে, তাই না? 4 40 কত? 160। 160। এই 160 তুমি এইটুকখানে কতটুকু পেয়েছো? এইটুকখানে তুমি কত পেয়েছো? 160। কিন্তু তোমাকে পরীক্ষা পাস করতে গেলে এই লেভেলটা ক্রস করতে হতো, তাই না? তার মানে তোমাকে আরো কত পেতে হতো? 20। তাহলে তুমি সর্বমোট কত পাইলে পাস করতে? 180। তাহলে তোমার এই পাসিং, এই যে পাসিং লেভেলটা কত হলো? পাসিং লেভেলটা কত? বুঝতে পারলা? হ্যাঁ হ্যাঁ, তো এই লেভেলটা বুঝতে পারলা? এনএমসিতে পার্সেন্টেজ 180 আছে নাকি পাসিং মার্ক? আচ্ছা, হতে পারে, এই জন্য হয়তো সেট করেছে এনএমসিতে, এনএমসি কোশ্চেন সেট করেছে। কিন্তু এই অঙ্কটা দেখলা তো আমি কিভাবে সেট করছি, কিভাবে সলভ করলাম, প্যাটার্নটা দেখলা কারিমা? দেখো, যখন উভয় সাবজেক্ট দিয়ে দিয়েছিল তখন আমি ভেন ডায়াগ্রামে করছিলাম। এখন পরীক্ষায় কতজন এসে কত নম্বর পাস ফেলে যে ব্যাপার দিয়ে দিয়েছে, তখন আমি পাসিং লাইন দিয়ে করছি। বুঝতে পারছো?
তো কোন অঙ্কটা কোন ডায়াগ্রাম করে সেট করছে এটা কিন্তু একটু মনে রাখার চেষ্টা করবা, হ্যাঁ, তাহলে তাড়াতাড়ি বুঝতে পারবা। তো এই অঙ্কটা বুঝতে পেরেছো কিভাবে আমি পাসিং মার্কে 180 বার করলাম? কারো কোনো অসুবিধা আছে? আচ্ছা, ওকে, ঠিক আছে। দেখো বাবা, সেরা অঙ্কটা করি, ঠিক আছে। কি বলছে? 9 নম্বর অঙ্ক বলছে এ এর 30% সমান বি এর 60% সমান সি এর 75% হলে এ অনুপাত বি অনুপাত সি সমান কত হবে, তাই না? তো প্রথম যে লাইনটা মিলেছে সেই লাইনটার মানে হচ্ছে এটা যে এ এর 30% সমান বি এর 60% সমান সি এর 75% সমান। তো কারিমা, এটাকে আমরা এভাবে লিখতে পারি এ গুণিত 30/100 লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি বি গুণিত 60/100 লিখতে পারি, এটাকে আমরা সি গুণিত 75/100 লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি 30a/100 লিখতে পারি, এটাকে আমরা 60b/100 লিখতে পারি, এটাকে আমরা 75c/100 লিখতে পারি, লিখতে পারি। আবার কলমের কালি ফুরিয়ে যাচ্ছে গো, স্মার্ট বোর্ড যে কবে কিনতে পারবো গো। এবার এই পারের 100, এই পারের এই যে 100 গুলো নিচের 100 গুলো কেটে দিতে পারি, তাহলে আমার পড়ে থাকছে কত বলো? 30a সমান 60b সমান 75c। এবারে আমরা কাটাকাটি করতে পারি, দেখো তো সবগুলো 15 দিয়ে কাটছি কিনা, তাহলে 15 দিয়ে কাটলে এটা আমরা 2a পাবো, 15 দিয়ে কাটলে আমরা 4b পাবো, 15 দিয়ে কাটলে আমরা 5c পাবো। আর কি কাটবে? আর কাটবে না। এবার ভালো করে বুঝো, এইটুকখানের মানে হলো যে এর এমন একটা ভ্যালু বসাতে হবে এবং বি এর এমন একটা ভ্যালু বসাতে হবে এবং সি এর এমন একটা ভ্যালু বসাতে হবে যাতে এইটা সমান এইটা সমান এইটা তিনটে যেন সমান হয়ে যায়। তার কারণ দেখো, এই মাঝের সমান চিহ্ন দিয়ে বোঝাচ্ছে যে এর এমন একটা ভ্যালু হতে হবে, বি এর এমন একটা ভ্যালু হতে হবে, সি এর এমন একটা ভ্যালু হতে হবে যেন এই তিনটে পরস্পর কি হয়? সমান হয়। তো তোমরা যদি ধরো, আমি আনুমানিক বোঝানোর জন্য বলছি, ধরো প্রথমে আমি 2 এর মান 2 ধরলাম, এর মান কত ধরলাম? 2। তাহলে বলো তো এখানে বি এর মান আমার কত ধরতে হবে সমান করতে গেলে? 1 ধরতে হবে। কত ধরতে হবে? 1। তাহলে যদি আমি এ এর মান 2 ধরি তাহলে 2 দুগুণে 4, বি এর মান যদি 1 ধরি 4 একে 4, দেখো এই দুটো মিলে গেছে। কিন্তু এবার এই দুটো মিলাতে গেলে সি এর মান কত ধরবো যাতে আমার 4 হয়? তো এই ক্ষেত্রে দেখো এবার একটা কেমন ব্যাপার চলেছে, তাই না? তো এরকম যাতে কোনো ব্যাপার না আসে, যাতে মিলে যায়, তার লেগে আমরা কি করব? তার লেগে আমরা লসাগু লিখব। কি লিখব? লসাগু লিখব, যাতে আমার এই 2, 4 আর 5 দিয়ে কাটাকাটি যায় এবং জানে আমি একটা গোটা নাম্বার পাই। বুঝতে পারলে কারিমা? তো বলো 2, 4 আর 5 এর লসাগু কত? 20। এবার এই 20 কে 2 দিয়ে ভাগ করো, তাহলে কত পেলা? 10। তাহলে এই 2 আর এর মান কত পেলা? 10। বুঝতে পারলা? লসাগু কত পেয়েছিলা? 20। আমি এখানে লিখে রাখছি যে এলসিএম কত হলো তোমাদের? 20। এটুকু বুঝতে পেরেছো? তারপর এই 20 কে আবার এখানে 4 দিয়ে ভাগ করো, তাহলে কত বাবা? 5। বি এর মান এখানে কত হলো? 5। আবার এই 20 কে 5 দিয়ে ভাগ করো, সি এর মান কত বাবা? 4। এটা গুণ করো তো কত হলো? এটা মানে গুণ, এটা গুণ করো কত হলো? এটা গুণ করো কত হলো? 20। তাহলে এর মান কত বানো? এর মান কত বানো? বি এর মান কত বানো? আর সি এর মান কত বানো? 4। কোন অপশন আছে? অপশন অপশন বি আছে, তাই না? 10, 5, 4। 10, 5, 4। এর মান 10 হবে, বি এর মান 5 হবে, সি এর মান 4 হবে। এই জায়গাটা বুঝতে পারলা? বুঝতে পেরেছো? কার কোন ডাউট আছে? ইজি অঙ্ক ছিল, ঠিক আছে। আচ্ছা কারিমা, দেখো এটাকে কিনা কোন কোন টিচার কিনা আরো একভাবে করে। ওরা কিভাবে করে? ওরা তোমাকে এই জায়গা অব্দি নিয়ে আসবে, ঠিক আছে? এই জায়গা অব্দি নিয়ে আসবে, বুঝতে পারলা? এই জায়গা অব্দি নিয়ে এসে বলবে যে তুমি এ অনুপাত বি অনুপাত সি লিখলাম, ঠিক আছে? এবার যখন তুমি এর মান বার করবে কিনা, তখন এটাকে তুমি এভাবে হাত দিয়ে লুকিয়ে নাও, তাহলে তোমার পড়ে আছে কি? 4 আর 5। 4 আর 5 গুণ করো, 4 5 কত হয়? তাহলে এর সমান কত হলো?
এবার বি এর মান বার করবে তো, বি কে লুকিয়ে লাও, বি কে লুকিয়ে নিলে কত থাকছে বলো তো, 5 দুগুনি 10। এবার সি এর মান বার করবে, তাহলে সি কে লুকিয়ে লাও, তাহলে কত থাকছে বলো, 4 দুগুনি, এবার কাটাকাটি করো, কাটাকাটি করলে কত হবে, 10 5 4। তো অনেকে তোমাকে কি না এই লুকাচুপি প্রসেসও শিখাইতে পারে, ঠিক আছে। তো তুমি লুকাচুপি প্রসেসও করতে পারো, অথবা তুমি এই কিসে চলে আসলে কিনা এই তিনটার এলসিএম নিয়ে নিলা, এলসিএম তুমি কাটাকাটি করে এ বি সি এর মান বার করতে পারো। তো দুটা প্রসেস শিখিয়ে দিন, বুঝতে পারলা? আচ্ছা চলো এবার আমরা পরেরটা করি। দেখো মোবাইল স্যার এবার এটা দেখো, 10 নম্বর অঙ্ক বলছে এ এর x% এবং বি এর y% সমান হলে এ অনুপাত বি সমান কত, এটা প্রশ্ন আছে, তাই তো? মুখে কথা বলো, হ্যাঁ, নাহলে যারা অডিয়েন্স আছে অনলাইন কিনা তারা ভাববে যে আমি অভিনয় করছি, ঠিক আছে। তো মুখে মুখে সারা করো, ঠিক আছে, মাঝে মাঝে হ্যাঁ না কথা বলো, ঠিক আছে। তো দেখো বলছে এ এর x% এবং বি এর y% সমান হলে এ অনুপাত বি কত। তাহলে এই কথাটুকুতে যা বোঝাচ্ছে যে এ এর x% সমান সমান বি এর y%, তাহলে আমি এখান থেকে লিখতে পারি যে এ এর x% সমান সমান বি এর, জোরে জোরে বলো, আচ্ছা। তো এরকম লিখতে পারি এ গুণিত x/100 লিখতে পারি, আর এটাকে লিখতে পারি বি, আচ্ছা নিচে লিখি প্রথমে বি গুণিত y/100 লিখতে পারি, এটাকে লিখতে পারি ax/100, এটাকে লিখতে পারি by/100 লিখতে পারি, এই 100 কাটতে পারি, তাহলে এ পারে পরে থাকলো ax আর এ পারে পরে থাকলো by, বুঝতে পেরেছো? এবার বলো এই পারে এ আছে তাই না, এই পারে এ কে রেখে দিলাম, ওই পারে x কে পাঠিয়ে দিলাম, আর ওই পারের বি যদি এই পারে আসে তাহলে এই পারে বিটা নিচে আসবে না, আর ওই পারে y টা তো উপরেই থাকবে, এই x টা নিচে যাবে না। তাহলে এই a বাই b কে আমরা লিখতে পারি a অনুপাত b, তাহলে আমরা y/x এটা আমরা এইভাবে রাখতে পারি, আবার এটা আমরা লিখতে পারি y অনুপাত x, আমরা এটাও রাখতে পারি, আবার আমরা y/x এটাও লিখতে পারি, তাই না? তো আমাদের অপশনে দেখো এইটা নাই, আমাদের অপশনে এইটা আছে y/x, তাহলে অপশন বি ইজ দা রাইট অ্যান্সার। বুঝতে পারলা? কার কোনো ডাউট আছে? ডাউট নাই তো? ঠিক আছে, চলো এবার আমরা 11 প্রশ্নটা দেখি। 11 প্রশ্ন বলছে কোন বস্তুর দামের ওপর পরপর দুবার 10% করে ছাড় দেওয়া হলে মোট দামের ছাড়ের শতকরা কত হবে সেটা বার করতে হবে। তো এই অঙ্কগুলিকে সাকসেসিভ মেথডে করা যায়, ঠিক আছে। তো আমি অ্যাডভান্স ট্রিক্সটা পরে বলছি, প্রথমত আমি বেসিকটা তোমাদের বুঝিয়ে দিই, ঠিক আছে। তো কারিমা এখানে বলেছে কোন বস্তুর দামের ওপর পরপর দুবার 10% ছাড় দিবে, তো বস্তুটার দাম কি জানি? তো এখানে বস্তুটার দাম আমি ধরে নিলাম 100 টাকা, কত ধরে নিলাম? 100 টাকা ধরে নিলাম, ঠিক আছে। তো 100 টাকা বস্তুটার দাম আমি প্রথমে ধরলাম যে মোট কত দাম ছিল বস্তুটার দাম 100 টাকা, আর এই 100 টাকা সমান মোট কত পার্সেন্ট হবে তাহলে বলো? 100% হবে, তাই না? তাহলে 100 টাকা সমান, তাহলে মোট আমি 100 টাকা ধরেছি বস্তুটার দাম, 100 টাকা সমান কত পার্সেন্ট? তাহলে 1 টাকা সমান কত পার্সেন্ট হবে? 1% হবে, তাই না? 1 টাকা সমান 1% হবে। এবার বলো, এটুকুন তো তোমাদের বোঝানোর জন্য করলাম। এবার কারিমা কোন একটা বস্তুর দাম যদি 100 টাকা হয়, ঠিক আছে, এবার তুই যদি এখান থেকে তুই 10% ছাড় পাস, মানে তুই কি পালি? 10% ডিসকাউন্ট পালি, তার মানে এই 100 থেকে তো 10% বাদ যাবে। তো 100-র 10% সমান কত? মুখে বল। 100-র 10% সমান 10। এবার এই 100 থেকে যদি 10 বাদ যায় তাহলে কত হবে? 90 হবে। কত হবে? আর যেহেতু এটা 100 টাকা ছিল তার মানে এটা কত টাকা হবে? 90 টাকা হবে। অর্থাৎ যদি 100 টাকা হয় বস্তুটার দাম, তুমি যদি প্রথমে 10% ছাড় পাও তাহলে বস্তুটার দাম কত দাঁড়াবে? 90 টাকা। এবার বলছে এটা তো তুমি একবার পেয়েছো, তাই না? কিন্তু অঙ্ক বিল আছে 2 বার, তাই না? মানে তুমি আরো একবার ছাড় পাবা। এই 90 টাকার উপর
আবার 10% ছাড় পালা। তো 90 টাকার 10% সমান কত? 9 টাকা। 9 টাকা, এক ঘরে দশমিক। তো 90 টাকা 10% সমান কত টাকা? 9 টাকা। এবার 90 টাকা থেকে 9 টাকা বাদ দিলে কত টাকা হবে? 81 টাকা হবে। কত টাকা হবে? 81 টাকা। তো সমান আগে কত টাকা ছিল গো? ছাড় দিবার পর বস্তুর দাম কত টাকা হলো? আচ্ছা, সমান 100 টাকা সমান 100%, তাই না? তাহলে 1 টাকা সমান 1% হয়, বুঝতে পেরেছো? তাহলে বলো তো 81 টাকা সমান 81% হবে কিনা? তাহলে কত পার্সেন্ট তুমি ছাড় পেলা? 19%। কত পার্সেন্ট ছাড় পেলা? তাহলে সঠিক উত্তর কোনটা হবে? বুঝতে পেরেছো? 19%। কত পার্সেন্ট ছাড় পাবা? বুঝতে পেরেছো? এবার এটা অ্যাডভান্স কিভাবে করবে দেখো কারিমা। এটা অ্যাডভান্স করার একটা ফর্মুলা আছে, যে যদি তুমি পরপর যে ছাড় পাও কিনা এগুলোকে বলা হয় সাকসেসিভ ডিসকাউন্ট। কি বলা হয়? এই সাকসেসিভ ডিসকাউন্ট অঙ্কগুলো করার জন্য একটা ফর্মুলা ইউজ করা হয়। ফর্মুলাটা হলো তোমার এক্স, ঠিক আছে, মানে তুমি যেটা ছাড় পালে কিনা, যে এক্স প্লাস ওয়াই, মানে তোমার যা যা দিবে, এখানে দুইবারই যেহেতু 10 দিয়েছে তাই না, তাই এখানে এক্স এর ভ্যালু 10 হবে, ওয়াই ভ্যালু কত হবে? 10 হবে। তারপর বিয়োগ এক্স ওয়াই বাই 100। তো এখানে এক্স এর ভ্যালু প্রথমে কত ছিল গো? 10, তাই 10 লিখে দিলাম। ওয়াই এর ভ্যালু কত আছে? 10, 10 লিখে দিলাম। আর এখানে 10 10 কত হবে? 100। এই 100 দিয়ে 100 কাটলে কত পড়ে থাকবে? 1। 10 10 যোগ করলে কত হবে? 20। আর 1 বাদ দিলে কত হবে? 19। এটা হলো সাকসেসিভ ডিসকাউন্ট, এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ইন্টু ওয়াই বাই 100। বুঝতে পারলা? কিন্তু যদি সাকসেসিভ এটা ডিসকাউন্ট, তাই এখানে মাইনাস আছে, ঠিক আছে। যদি এটা সাকসেসিভ ডিসকাউন্ট না হয়, যদি সাকসেসিভ ইনক্রিজ হতো, তাহলে কিন্তু এটা প্লাস হয়ে যেত। বুঝতে পেরেছো? এখানে যদি ছাড় নিয়ে যদি বলতো যে কোনো একটা বস্তুর দাম প্রথমে 10% বাড়ানো হলো, তারপর আবার 10% বাড়ানো হলো, তখন পরপর বেড়ে গেল, সেখানে কিন্তু ফর্মুলা হয়তো এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ইন্টু ওয়াই বাই 100। কিন্তু এখানে যেহেতু ডিসকাউন্ট আছে, অর্থাৎ ছাড় আছে, তাই এখানে কি সাইন ইউজ হলো? মাইনাস সাইন ইউজ হলো। বুঝতে পেরেছো? তাহলে সাকসেসিভ ডিসকাউন্ট আর সাকসেসিভ ইনক্রিজ এই দুইটার ফর্মুলা কিন্তু আলাদা একটু মাথায় রাখতে হবে। বুঝতে পেরেছো? তো তোমরা এইভাবে তোমরা অ্যাডভান্স ফর্মুলা ইউজ করে করতে পারো। আর বেসিকটা তো দেখো খুবই তো সহজ, তাই না? যে প্রথমে 100 টাকা ছিল ধরে নিলা, 10% ছাড় দিলাম মানে 90 টাকা, আবার 10% ছাড় দিলাম মানে 81 টাকা। এবারে 100 টাকা সমান 100% হলো 81 টাকা সমান 81%, তাহলে কত পার্সেন্ট রিডিউস হচ্ছে? 19% রিডিউস বা তুমি ছাড় পাচ্ছ। এটা হলো রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? এবার তুমি স্যার এখানে 100 ধরলাম, আমি যদি 100 না ধরে 200 ধরে হবে না? অবশ্যই হবে। তুমি 200 ধরে দেখো, সেম আসবে। তো তুমি বিশ্বাস করছো না? তো চল তুমি দেখিয়ে দিচ্ছি। তো মনে করো আমি এখানে 200 ধরলাম। কত ধরলাম? তো 200 সমান যদি 100% হয়, 200 সমান যদি কত বলো? 100% হয়, তাহলে বলো 2 টাকা সমান 1% হবে। 2 টাকা সমান, এবার বলো এখানে 200 টাকার 10% সমান 20 টাকা না? 20 টাকা না? তাহলে 10% যদি রিডিউস করে, তাহলে এখানে দেখো তো 10% রিডিউস করার পর এখানে 180 টাকা পড়ে থাকবে না? 180 টাকা পড়ে থাকবে। 180 টাকার 10% আবার 18 টাকা না? তো 180 থেকে 18 টাকা বাদ দিলে কত হবে বলুন? 180 থেকে 18 বাদ দিলে কত হবে? 180 থেকে 18 বাদ দিলে কত হবে? 2। আর এটা কত হয়ে গেল গো? 2, মানে 162। কত হবে? 162 টাকা, তাই না? এবার তুমি এবার এটা বার করবা যে কারিমা তুমি এখানে বলো 200 টাকা সমান কত পার্সেন্ট ধরেছিলা? 100%, তাই না? 200 টাকা সমান কত পার্সেন্ট ধরেছিলা? 100%। তাহলে তুমি বলো 1 টাকা সমান তুমি কি লিখতে পারো না যে 100/200%? তোমার কত টাকা এসছে কারিমা? 162 টাকা, তাই না? তাহলে 100 গুণিত 162/200%। এই শূন্য কাটে দাও, এই শূন্য কাটে দাও, এটা 2 দিয়ে কাটে দাও, তাহলে 81% আসলো। তাহলে এখানে কত পার্সেন্ট আসলো? 81%। আগে কত পার্সেন্ট ছিল? এখন কত আছে? কমে আছে কত? দেখলা? তুমি এখানে যাই ধরো কেন, এখানে তুমি 200 ধরো, 300 ধরো, 400 ধরো, যাই ধরো না কেন, উত্তর তোমার একই হবে। ঠিক আছে? কোনো নড়চড় হবে না। বুঝতে পেরেছো? ক্লিয়ার? ঠিক আছে।